সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত আমাদের আলোচনা শোনার জন্য। আপনার বয়স 50 নাকি 60 নাকি 70, ইট ডাজন্ট ম্যাটার। আজকে যে আলোচনা করছি এই আলোচনা আপনার জন্য বা আপনারা যাতে কম বয়স্ক যারা তাদের জন্য সমানভাবে প্রাসঙ্গিক। কথা হচ্ছে, টাকা কি আপনার জন্য কাজ করছে নাকি আপনি টাকার জন্য কাজ করছেন? আমেরিকার একটা তথ্য দেই, সেখানে প্রতি 10 জনের মধ্যে 7 জনই কিসের উপরে চলে জানেন? গভর্নমেন্টের যে সিকিউরিটি আছে না, গভর্নমেন্টের ভাতা, দ্যাট ইজ সোশ্যাল সিকিউরিটি। এই সোশ্যাল সিকিউরিটি হচ্ছে তাদের একমাত্র অবলম্বন। 10 জনের মধ্যে 7 জন, মানে 70%। ক্যান ইউ ইমাজিন? আমাদের দেশের অবস্থা আরও ভয়াবহ। রিটায়ারমেন্টের পরে অধিকাংশ মানুষ তাদের বাচ্চা কাচ্চাদের উপর নির্ভর করে। কিছু সচেতন পিতামাতা আছে যারা হয়তো তাদের নিজেদের ইনকামের স্ট্রিম তৈরি করে, প্যাসিভ ইনকাম স্ট্রিম তৈরি করে, তার উপরে দিয়ে চলে। আসলে আর্থিক স্বাধীনতা যে শুধুমাত্র তরুণরা ভবিষ্যতে অর্জন করতে পারবে এই কথা কিন্তু ঠিক নয়। আপনি এখনো পারেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যাদের বয়স একটু বেশি হয়ে যায় তারা নাজুক হয়ে পড়ে এবং তারা নিজেদের উপরে আশা ছেড়ে দেয়। তারা নতুন করে জ্ঞান অর্জন করতে চায় না। তাদের মনে হয় বয়স তো অনেক হয়ে গেছে, আর কত শিখবো, বিস্তর শিখেছে জীবনে। এই কথায় কোনো সন্দেহ নেই যে আপনি বিস্তর শিখেছেন, তারপরও অনেক কিছু বাকি থাকতেই পারে। ভিডিওটা শুনুন, আপনার কাজে লাগবেই। আজকে আমি আপনাদের সাথে 7টা কৌশল শেয়ার করব। এই 7টা কৌশলের প্রত্যেকটা কৌশল অনন্য, একটার থেকে আরেকটা আলাদা এবং উন্নততর। আমি যখন ছোট ছিলাম, আপনারা জানেন যে আমি গ্রাম থেকে উঠে এসেছি, তখন একটা অত্যন্ত সচেতন চিন্তা ছিল মনের মধ্যে। তখনকার সময়ের সচেতন চিন্তা সেটা হচ্ছে, বড় হব, একটা ভালো চাকরি পাবো, একটা স্থিতিশীল চাকরি, সেই চাকরি করতে থাকবো, সেখান থেকে অল্প অল্প কিছু টাকা জমবে, পরবর্তীতে পেনশন বা রিটায়ারমেন্টের পরে পেনশন পাবো বা সেই টাকা দিয়ে কোনোভাবে চলে যাব। দেখুন, আমরা 40 বছর ধরে কাজ করি, সপ্তাহে 40 ঘন্টা বা তারও বেশি, কারণ রিটায়ারমেন্টের পরে কিছু পেনশন অর্জন করতে হবে, তাই সেটা যথেষ্ট হোক বা না হোক। কিন্তু একটা সময় বয়স যখন আমার 25-30 হবে, সেই সময় যে আমি একটা জিনিস খুব স্পষ্ট করে বুঝতে পারলাম, সেটা হচ্ছে আপনি কত টাকা আয় করছেন দ্যাট ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। কত টাকা আপনি ধরে রাখতে পারছেন সেটাই ম্যাটার করে। কত টাকা আপনি আয় করছেন, কত বেশি আয় করছেন সেটা গুরুত্বহীন হয়ে পড়ে। ইম্পর্টেন্ট হয়ে পড়ে ওই টাকাটা দিয়ে আপনি কি করছেন সেটা। আমেরিকান মোটিভেশনাল স্পিকার, উদ্যোক্তা, ট্রেনার জিম রনের কথা আমরা সবাই জানি। ওনার একজন ওস্তাদ ছিলেন মিস্টার শোপ। ওনার সাথে জিম রনের যখন দেখা হয়, জিম রনের তখন খুব বাজে অবস্থা। জিম রনকে উনি জিজ্ঞাসা করেছিলেন যে, আচ্ছা জিম, তুমি যে প্রত্যেকটা ডলার আয় করো তার কি 10 সেন্ট হলেও সঞ্চয় করো? উনি বলেছিলেন না, মানে 100 টাকায় 10 টাকা। যখন জিম রন বললেন যে না, উনি সেটা করেন না, তখন মিস্টার শোপ তাকে বললেন যে আসলেই ওখান থেকেই তোমার শুরু করতে হবে। খুবই ইম্পর্টেন্ট কথা। আপনি যে টাকা আয় করছেন সেই টাকার একটা সার্টেন পার্সেন্টেজ আপনাকে আলাদা করে রাখতে হবে, সঞ্চয় করতে হবে, এবং যে টাকাটায় আপনি আর হাত দিবেন না। এবং এই যে সঞ্চয় করতে হবে, এটাই হচ্ছে আপনার প্রধানতম নীতি। আপনি যদি 1 লাখ টাকায় চলতে না পারেন, তাহলে আপনি 1,20,000 টাকায় চলতে পারবেন না। আবার যদি আপনি 90,000 টাকায় চলতে না পারেন, তাহলে 1 লাখ টাকায় চলতে পারবেন না। আমি আমার 25-30 বছর বয়সের সময়টার কথা বলছিলাম, যে যখন আমি আর্থিক স্বাধীনতা এই শব্দটা শুনি নাই, কিন্তু আর্থিক সাক্ষরতা এই জিনিসটা যখন একটু একটু করে শিখতে শুরু করলাম, তখনই বুঝতে শুরু করলাম আসলে যে আপনার সম্পদ দুর্ঘটনাক্রমে আপনার কাছে আসে না। এর জন্য আপনাকে অ্যাকশন নিতে হয়। আপনার যে সম্পদ আপনার কাছে আসে সেটা হচ্ছে আপনার মাইন্ডসেটের কারণে, আপনার সঠিক অভ্যাস পরিপালনের কারণে এবং সঠিক মানসিকতা ধারণ করার ফলে। অনেক মানুষই মনে করে যে আর্থিক সুস্থতা আসে মনে হয় অনেক বেশি আয় করলে, কিন্তু আসলে এই কথাটা ঠিক নয়। প্রকৃত আর্থিক সুস্থতা আসে আপনার তখন যখন আপনি নিয়মতান্ত্রিকভাবে খরচ করেন, নিয়মতান্ত্রিকভাবে সঞ্চয় করেন, বিনিয়োগ করেন, আপনি শৃঙ্খলা পরিপালন করেন এবং দীর্ঘমেয়াদী আপনি আপনার যে অভ্যাস সেটাকে টেনে নিয়ে যান, আপনার যে সিদ্ধান্ত সেটাকে টেনে নিয়ে যান। আপনি হয়তো $1 মিলিয়ন পেয়েছেন, কিন্তু আপনি যদি সঠিক নিয়মটা না জানেন, আর্থিক বিহেভিয়ারটা আপনি না বুঝেন, তাহলে আপনি সেই $1 মিলিয়ন হারিয়ে ফেলতে পারেন অল্প সময়ের মধ্যে। এটা যেমন পারেন, আবার অতি অল্প আয় দিয়েও আপনি একটা ভালো আর্থিক ভিত গড়তে পারেন, আপনার ভালো ভবিষ্যৎ নির্মাণ শুরু করতে পারেন। আমি অনেক মানুষকে দেখেছি যারা অনেক অল্প আয় করেছে, কিন্তু তারা আর্থিক স্বাধীনতা অর্জন করেছে। আবার অনেককে দেখেছি যারা অনেক টাকা ইনকাম করেছে, কিন্তু আর্থিক স্বাধীনতা তো দূরের কথা, নিঃস্ব হয়েছে। তার একটাই কারণ, সেটা হচ্ছে টাকাকে আপনি কিভাবে ব্যবহার করেছেন এবং টাকা আপনার জন্য কাজ করেছে কিনা তার উপরে। আমার সাথে যারা এখন আছেন, ভিডিও যারা শুনছেন, তারা হয়তো অনেকেই 50 পেরিয়ে গেছেন। আপনি হয়তো ভাবছেন, এই বয়সে আমি আর এখন কি করব, আমার তো দিন শেষ। কিন্তু সত্যি কথা কি জানেন, সবচাইতে ভালো সময় ছিল 20 বছর আগে কাজটা শুরু করা। যেহেতু আপনি করেননি, দ্বিতীয় ভালো সময় বা বেস্ট সময় হচ্ছে এখন, আজ থেকে শুরু করা।
এতদিন আপনি করেননি তার মানে এখন করবেন না, এটা সত্য নয়। যে সুযোগ আপনি আজকে পেয়েছেন, যে জ্ঞান আপনার মধ্যে আজকে খেলা করছে, আজকে যে সচেতনতা আপনার মধ্যে তৈরি হয়েছে, আজকের দিনই আপনার জন্য সেরা দিন। তাই সে আপনি 50 বছর বয়স হোক, 40 হোক, 60 হোক, 70 হোক, ইট ডাজন্ট ম্যাটার অ্যাট অল, স্টার্ট টুডে। তবে আপনার ভিতরে আর্থিক অবস্থার পরিবর্তন সহজে আসবে না। আপনার সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে, আপনার মতামত পরিবর্তন করতে হবে, আপনার নিজেকে পরিবর্তন করতে হবে। আপনার ভিতরে যে ভয় আছে সে ভয়কে আত্মবিশ্বাসে রূপান্তরিত করতে হবে। অভাবকে পরিবর্তন করে নিয়ে যেতে হবে সমৃদ্ধিতে, এবং অনিশ্চয়তা থেকে আপনার গমন ঘটতে হবে জ্ঞানে। যাই হোক, এখন আপনার নোটবুক বের করার মুহূর্ত। আপনি একটা নোটবুক বের করুন এবং আমি কয়েকটা কৌশলের কথা বলবো, সেই কৌশলগুলো নোট ডাউন করুন। আপনার জীবন আজ থেকে পাল্টাতে শুরু করুক। আপনার জীবন অন্যের খেয়াল খুশি মতো না চলুক, আপনার মনের খেয়াল খুশি মতো না চলুক। আপনি আপনার জীবনকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসেন। আপনার জীবনের সমৃদ্ধির জন্য আপনার মনকে তৈরি করে মনকে কাজে লাগান। আপনার জীবনকে অবহেলায় নষ্ট হতে দিবেন না। 7টি কৌশলের কথা আমি বলেছিলাম। প্রথম যে কৌশল সেটা হচ্ছে সঞ্চয়ের শৃঙ্খলা, 70-30। আমি একবার এই ভিডিওতে বলেছি যে 100 টাকায় 10 টাকা সেভ করার কথা। প্রথমেই বলেছিলাম 100 সেন্টের মধ্যে 10 সেন্ট সঞ্চয় করা হয়েছে কিনা। এখন আমি বলছি যে 70-30 রুলটা দেখুন ফলো করতে পারেন কিনা। আপনি যে আয় করবেন তার 70% আপনি বাঁচতে শিখুন। যদি 1 লাখ টাকা আয় করেন তাহলে 70,000 টাকায় বাঁচতে শিখুন। বিশ্বাস করুন যে আপনি যদি 70,000 টাকায় বাঁচতে না পারেন তাহলে আপনি 1 লাখ টাকাও বাঁচতে পারবেন না। ইট ইজ নট অ্যাবাউট দ্য অ্যামাউন্ট অফ মানি, ইট ইজ অ্যাবাউট দ্য ফ্রেমওয়ার্ক অফ ইউর মাইন্ডসেট, অ্যাবাউট দ্য স্টাইল অফ ইউর মাইন্ডসেট। অনেকে বলে যে খাওয়ারই টাকা পায় না, সঞ্চয় করব কিভাবে। যারা এটা বলছেন তাদের যদি আরো একটু টাকা দেওয়া হয় তখন তারা খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিবে, কিন্তু সঞ্চয়ের পরিমাণ নয়। এই জন্য বলা হয় যে সঞ্চয় ইজ অল অ্যাবাউট ইউর মাইন্ডসেট। আপনি মনকে কিভাবে রেডি করছেন। আপনি যদি একটা সিদ্ধান্ত নেন যে আপনার ইনকামের 70% দিয়ে আপনি চলবেন এবং সেখানে নিজেকে লক করে ফেলেন, তাহলে দেখবেন যে আপনি পারবেন। প্রথমে আপনার অভ্যাস পাল্টাতে হবে, কারণ একটা ধরনের অভ্যাসের মধ্যে আপনি আছেন। এই অভ্যাস যখনই পাল্টাতে যাবেন তখন মনের বিরুদ্ধে যেতে হবে। অনেক ক্ষেত্রে আপনাকে কষ্ট করতে হবে, অনেক ক্ষেত্রে আপনার আরাম নষ্ট হবে, কিন্তু তবু আপনাকে এটা করতে হবে। আপনি যখনই এই ডিসিশনটা নেবেন তখন আপনার জীবন অন্যদিকে ঘুরতে থাকবে, এবং এই ডিসিশন কন্টিনিউ করতে করতে আপনার কাছে ছোটখাটো কষ্ট আর কষ্ট মনে হবে না। তখন মনে হবে যে না, ইয়েস, ইউ আর ডুইং সামথিং ফর গুড, ফর ইউর বেটারমেন্ট, ইউ আর ডুইং ইট। এই যে 70-30 কথা বললাম, এই 70-30 মধ্যে একটা কারণ আছে, সেটা হচ্ছে আপনি 70% আপনার সংসার চালাবেন, আপনি প্রয়োজনীয় সমস্ত খরচ করবেন, আর যে 30% থাকবে তার মধ্যে 10% আপনি নিজের উপরে বিনিয়োগ করবেন, নিজের জন্য বই কিনবেন, কোর্স কিনবেন, কোথাও কোনো এডুকেশনের কাজে লাগাবেন, কারণ আপনার নিজেকে উন্নত করতে হবে। আর 10% আপনি সরাসরি সঞ্চয় করবেন বা বিনিয়োগ করবেন, আর 10% সেটা আপনি দান করবেন, সমাজ সেবার জন্য দিবেন। এইভাবে 30%কে আপনি 3টা ভাগে ভাগ করে 3টা কাজে লাগাবেন, আর 70% দিয়ে আপনার জীবনযাপন করবেন। মাথায় রাখবেন এটা একটা ডিসিশন আপনি নিয়েছেন। ফলে যত কষ্ট হোক, যত বৈপরীত্য আসুক, যত সমালোচনা আসুক, যে কোনো কিছুই আসুক না কেন, আপনি এটা পালন করবেন। মানুষ পারে না এমন কিছু নেই, শুধু নিজেকে সিদ্ধান্ত নিতে হয়। কৌশল 2 হচ্ছে সঞ্চয় বৃদ্ধি করুন, শুধু জমিয়ে রাখবেন না। সঞ্চয় মানে শুধু আপনি আপনার টাকার খামারে টাকা রেখে দিলেন, ইট ইজ নট লাইক দ্যাট। সঞ্চয় আপনার সঞ্চয় অ্যাকাউন্টে, কারেন্ট অ্যাকাউন্টে রেখে দিলেন, আমি সেটা বলছি না। সঞ্চয় আপনি বিনিয়োগের ফর্মে রাখবেন, যেটা আপনার ইনফ্লেশনকে কভার করতে সহযোগিতা করবে, এবং এমনভাবে সঞ্চয় করবেন যেটা আপনার কাজে লাগে। প্রথমত সঞ্চয় করবেন আপনার 6 মাস থেকে 1 বছরের এমার্জেন্সি ফান্ড। তারপরে যে টাকা যেটা আপনি সঞ্চয় করবেন সেটা সঞ্চয় থেকে রুট করবেন বিনিয়োগে। আপনি যদি বিনিয়োগ করতে অভ্যস্ত না হন, বিনিয়োগ করতে না শিখেন, তাহলে শুধু সঞ্চয় দিয়ে আপনি ইনফ্লেশনকে বিট করতে পারবেন না, আপনি আর্থিক স্বাধীনতা পাবেন না। যখন আপনি বিনিয়োগ করবেন এবং লম্বা সময় ধরে এই বিনিয়োগের প্রক্রিয়াটা চলতে থাকবে, তখন কম্পাউন্ডিংয়ের জাদুর স্পর্শ আপনি পাবেন এবং আপনার সম্পদ খুব দ্রুত বৃদ্ধি পাবে। তবে যত লম্বা সময় ধরে আপনি বিনিয়োগ করবেন তত বেশি আপনার সম্পদের পরিমাণ বাড়বে, বেশি হারে বাড়বে। এই জন্য আপনি প্রতি মাসে ইনকামের একটা পার্ট বিনিয়োগের অভ্যাস করুন। প্লিজ ডু ইট। ইট ইজ নট ফর মি বাট ফর ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি। 3 নম্বর কৌশল হচ্ছে আর্থিক জ্ঞানকে অগ্রাধিকার দিন। আমাদের এখন বর্তমান সময়ে কেউ জ্ঞান অর্জন করতে চাইলে যে কোনো জ্ঞান সে যে কোনোভাবে অর্জন করতে পারে। জ্ঞান ইজ ওপেন নাও। বাট আপনার প্রথম যে জ্ঞানটা দরকার সেটা হচ্ছে আর্থিক ম্যানেজমেন্ট সংক্রান্ত জ্ঞান, আর্থিক লিটারেসি সংক্রান্ত জ্ঞান। এই ক্ষেত্রে ফিনফ্যাক্টস, ফাইন্যান্স মেন্টর আমার চ্যানেল, এর মাধ্যমে আপনার আর্থিক লিটারেসি আপনি জানতে পারেন। অসংখ্য ভিডিও আছে আমার পত্রিকায় লেখা অনেক আর্টিকেল আছে, সেখান থেকে আপনি জানতে পারেন। তাছাড়া আমি মাঝে মাঝে কোর্স করাই, প্রতি মাসে একটা করে কোর্স আমাদের যায়। সেই কোর্সে আপনি এনরোল করে আর্থিক লিটারেসি সম্পর্কে জানতে পারেন। সেখানে আপনি জানতে পারেন সঞ্চয় সম্পর্কে, বাজেট সম্পর্কে, জানতে পারেন আর্থিক প্ল্যানিং সম্পর্কে, জানতে পারেন বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে, শেয়ার মার্কেট সংক্রান্ত বিষয়ে, সাকসেস সংক্রান্ত বিষয়ে। আমি মোটামুটি অনেক দিন ধরে আর্থিক লিটারেসি নিয়ে কাজ করছি এবং অনেক লিখেছি, অনেক বলেছি। তারপরেও প্রতিদিন
প্রতিদিন কিছু না কিছু পড়ি, প্রতিদিন নিজেকে আপডেট করা দরকার হয়ে পড়ে। আপনারা যারা মনে করেছেন অনেক শিখে ফেলেছেন, আমি হয়তো মানি আপনি অনেক শিখেছেন, তারপরেও আর্থিক সাক্ষরতার ব্যাপারে আপনার জ্ঞান থাকা দরকার। প্রতি মুহূর্তে পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতির বিভিন্ন চমক, বিভিন্ন টার্ন নিচ্ছে, সেটা আপনার জানা দরকার। আপনার জীবন কিভাবে চলছে, আপনার আর্থিক অবস্থা কেমন, কোন কিনারে আপনি দাঁড়িয়ে আছেন, কোনভাবে আপনাকে অগ্রসর হতে হবে, এগুলো ব্যাপারে আপনার চিন্তা করা উচিত, আপনার ডিসিশন নেওয়া উচিত, আপনার কাজ করা উচিত। সো আর্থিক লিটারেসির বিকল্প নেই। কৌশল 4 হচ্ছে আপনি টাকার পরিকল্পনা করুন, এটা আপনার কাছ থেকে চলে যাওয়ার আগেই। টাকা খুব পিছলা, টাকা যখন আপনার কাছে আসে সে কিন্তু আপনার কাছে থাকতে আসে না, যদি আপনি তাকে রাখতে না পারেন, যদি তাকে আপনি যত্ন করতে না পারেন। টাকাকে যদি ভালোবাসেন তাহলে টাকা আপনার কাছে থাকবে। তারপরও ক্যাশ টাকা যদি আপনার পকেটে রাখেন, সে দেখবেন ওড়াল দিয়ে চলে গেছে। তাই আপনার আর্থিক পরিকল্পনা খুব দরকার। আপনি যখন জানেন যে আপনার টাকা, প্রতিটি টাকা কোথায় যাচ্ছে, কোথা থেকে কোথায় যাচ্ছে, কি পারপাজে তাদেরকে খরচ করছেন, তখন টাকা সম্পর্কে আপনার সচেতনতা বাড়ে, তার প্রতি আপনার মায়া মমতা জন্মায় এবং টাকাকে আপনি আপনার কাজে লাগাতে পারেন। তাই টাকার পরিকল্পনা করুন। টাকার পরিকল্পনা যখন আপনি করবেন তখন সেই পরিকল্পনার মাধ্যমে আপনি আপনার ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন যেমন পাবেন, ঠিক তেমনি লং টার্ম একটা পরিকল্পনার স্বাদ পাবেন এবং দুটোর মধ্যে একটা ভারসাম্য তৈরি করতে পারবেন। 5 নম্বর কৌশল হচ্ছে শুধু সঞ্চয় নয়, সম্পদ তৈরি করুন। সম্পদ তৈরি করার অর্থ হচ্ছে আপনি সঞ্চয় যদি ব্যাংকে ফেলে রাখেন, ইট উইল নট গ্রো। এটা যেটা গ্রো করবে তার চেয়ে বেশি হারে গ্রো করবে আপনার ইনফ্লেশন। সম্পদ যখন তৈরি করবেন তখন সেই সম্পদ আপনাকে টাকা দিবে। তার মানে আপনি টাকার জন্য কাজ করে টাকা পাইল আপ করে সম্পদ করেছেন, সেই সম্পদ এখন আপনাকে টাকা দিচ্ছে। তার মানে টাকা আপনার জন্য ওয়ার্ক করছে। ইউ নিড টু মেক ইউর মানি ওয়ার্ক ফর ইউ। সম্পদ সেটা নয় যেটা আপনার পকেট থেকে টাকা বের করে দেয়, বরং সম্পদ হচ্ছে সেটা যেটা আপনার পকেটে টাকা ঢুকায়। তার মানে সম্পদ আপনার ক্যাশ ইনফ্লো ঘটায় আপনার জীবনে। তাই রিয়েল এস্টেট, বন্ড, স্টক মার্কেট এগুলো সবই আপনার পকেটে টাকা আনতে সহায়তা করে। সো বি ভেরি প্রুডেন্ট ইন ম্যানেজিং ইউর ফান্ড, ইন মেকিং ইউর প্ল্যানস। কৌশল 6 হচ্ছে ব্যক্তিগত আর্থিক রেকর্ড এবং অ্যাকাউন্টেবিলিটি মেনটেন করা। আপনার ব্যবসার জন্য যেমন ব্যালেন্স শিট তৈরি করা দরকার, ব্যবসার হাল হকিকত বোঝার জন্য আপনার ব্যক্তিগত জীবনের জন্য ঠিক সেরকম ব্যালেন্স শিটের প্রয়োজন। এজন্য আপনার ব্যক্তিগত অর্থ কোথায় যাচ্ছে কি না যাচ্ছে তার একটা রেকর্ড রাখুন। আপনি বাজেট করুন, বাজেটকে রিভিউ করুন, আপনার আর্থিক প্ল্যান করুন, বাজেটের সাথে আর্থিক প্ল্যানের একটা অ্যালাইনমেন্ট করুন। আপনি রিটায়ারমেন্ট প্ল্যান করুন, রিটায়ারমেন্ট প্ল্যানের সাথে আপনার খরচ এবং সঞ্চয় এবং বিনিয়োগের অ্যালাইনমেন্ট করুন। আপনি যখন প্রতি মাসে আপনি আপনার নিট সম্পদের হিসাব করেন, আপনি আপনার নেটওয়ার্থের হিসাব করেন, তখন আপনি বুঝতে পারেন যে আপনি আসলে কোন দিকে যাচ্ছেন, আপনার অ্যাসেটের পরিমাণ কমছে নাকি বাড়ছে। আপনার অবশ্যই লক্ষ্য থাকবে প্রতি মাসে যেন আপনার নেট অ্যাসেটের পরিমাণ বাড়তে থাকে। যদি বাড়তে থাকে তখন আপনি বুঝবেন যে ইয়েস, আপনি আপনার প্রতি সুবিচার করছেন, আপনি নিজের প্রতি অ্যাকাউন্টেবল। আপনার যে পরিমাণ খরচ করার কথা সেটাই করছেন, যেটা করার কথা না সেটা করছেন না। আপনি আপনার আর্থিক রূপরেখা, আপনার রোডম্যাপ আপনি ঠিক করে নিয়েছেন এবং সেই অনুপাতে আপনি আপনার জীবন ধারণ করছেন। 7 নম্বর কৌশল হচ্ছে উত্তরাধিকার বা লিগ্যাসি চিন্তা করুন। আর্থিক স্বাধীনতার চূড়ান্ত ধাপ হচ্ছে শুধু নিজের জন্য কাজ করা নয়, পরবর্তী প্রজন্মের জন্য কাজ করা, পরবর্তী প্রজন্মের জন্য কিছু রেখে যাওয়া। আপনার উত্তরাধিকার কি হবে? মনে রাখতে হবে আপনার উত্তরাধিকার কিন্তু শুধুমাত্র অর্থ রেখে যাওয়া নয়, এটা হলো আপনার মূল্যবোধ, আপনার জ্ঞান, আপনার আর্থিক শৃঙ্খলা, এগুলো সবই। আপনার সন্তান যখন দেখবে যে আপনি অল্প আয় করেন কিন্তু আপনি রেকর্ড রাখেন, আপনি যা খরচ করেন তার রেকর্ড আপনার কাছে থাকে, তখন তারা আসলে আপনার কাছ থেকে এই উত্তরাধিকার পায় যে আর্থিক নিয়ম নীতির মধ্যে শৃঙ্খলা মানা খুবই দরকার। আসলে একটি সুসংগঠিত অবসর এবং স্টেট প্ল্যান এটা আপনার পরবর্তী প্রজন্মকে দারুণভাবে সুরক্ষা দেয় এবং তাদের জীবনের ভালনারেবিলিটি থেকে তাদেরকে রক্ষা করে। আসলে আমি কেবল তত্ত্ব নিয়ে আলাপ করিনি, আমি কিন্তু আপনাকে একটা রোড ম্যাপ দেওয়ার চেষ্টাও করেছি এই যে 7টা পয়েন্টের মধ্যে দিয়ে। এখন আমি আপনার 7 দিনের একটা অ্যাকশন প্ল্যান দিতে চাই। প্রথম দিন আপনার সমস্ত আয় ও ব্যয়ের রেকর্ড তৈরি করুন। দ্বিতীয় দিন আপনার নিট সম্পদের হিসাব করুন। ডে 3 আপনি 70-30 রুলকে বুঝুন এবং ফলো করুন। 70-30 রুল দিয়ে একটা বাজেট তৈরি করুন। ডে 4 একটি বই যেমন দি আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট আর আমি কি এক কাপ কফি খাবো না কিনুন, সংগ্রহ করুন, কোনো অনলাইন কোর্স বেছে নিন অথবা অন্য যে কোনোভাবে হোক আর্থিক শিক্ষা শুরু করুন। ডে 5 আপনার সবচাইতে ছোট ঋণ বা দুর্বল যে দায় আছে সেটাকে চিহ্নিত করুন এবং সেটা অ্যাডজাস্ট করার প্রক্রিয়া শুরু করুন। ডে 6 সঞ্চয়ের জন্য একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা গ্রহণ করুন, অটোমেটিক ট্রান্সফার, এই ব্যবস্থা আপনি চালু করে দিন। ডে 7 একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ লক্ষ্য তৈরি করুন এবং পরিপালন শুরু করুন। মনে রাখবেন সাফল্য কোনো সংখ্যা বা কোনো ঘটনা নয়, এটা হচ্ছে একটা জীবনের ধারা, এটা একটা অভ্যাস। সাকসেস ইজ নট এ ডেস্টিনেশন বাট এ জার্নি, বাট দ্য জার্নি শুড বি জয়ফুল। আপনি যে কোনো বয়সেরই হন না কেন, আজ থেকে ডিসিশন নিন যে আপনার জীবন এখন থেকে হবে নতুন, রঙিন। আপনার জীবনকে আপনি আর ব্যর্থ হতে দিবেন না। যা হয়েছে হয়েছে। ফ্রম টুডে ইউ আর লিডিং এ নিউ লাইফ। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।